হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডুহাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। তো আশা করি তোমরা সিরিজ যে আমরা শুরু করেছি এই সিরিজটি তোমরা দেখছো, কারণ এই সিরিজটি কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা যে কোশ্চেন্সগুলো আমরা এখানে করছি সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। সো এই যে আমাদের 1000 সিডিপির যে কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ারের, সেই কোশ্চেনের আজকের যে ক্লাস সেটি আমাদের হচ্ছে 13 নম্বর ক্লাস। কি 13 নম্বর ক্লাস? অলরেডি আমরা 12টি ক্লাস করে নিয়েছি, তো আজকে আমাদের 13 নম্বর ক্লাস। যারা তোমরা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরাতন এবং নতুন তারা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে? সো নট অনলি আমরা শুধুমাত্র এখানে ডিসকাস করছি, কোশ্চেনগুলোকে শুধু করছি সেটা নয়, এখানে তার বিবিধ যে ডিসকাশন সেই ডিসকাশনও কিন্তু এখানে করছি আমরা। সো এটা শুধুমাত্র প্রাইমারি বা আপার প্রাইমারির ক্ষেত্রেও নয়, যে সমস্ত জায়গায় সিডিপির মূলত কোশ্চেন আসে, এডুকেশন থেকে কোশ্চেন বিশেষ করে জিজ্ঞাসা করা হয়, সেই সব পরীক্ষার ক্ষেত্রে আজকে এই যে ক্লাস, এই যে পিওয়াই কিউ সিরিজ, এটি আমাদের গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, শুরু দেরি না করে আজকের যে ক্লাস সেই ক্লাস আমাদের শুরু করা যাক। সো আজকের আমাদের 13 নম্বর কোশ্চেন্স, অলরেডি 120 কোশ্চেন্স আমরা কমপ্লিট করে নিয়েছি। তাহলে আজকে আমাদের 121 থেকে শুরু হবে, 30 পর্যন্ত যাবে। ঠিক আছে? সো আশা করি তোমাদের এই সিরিজটিকে তোমরা আনন্দের সহিত সিরিজটিকে কমপ্লিট করছো। সো দেরি না করে ক্লাসটা আমরা শুরু করে দিই আজকের। ক্লিয়ার? সো প্রথম আজকের প্রশ্ন, আহ, প্রশ্ন পড়ার সময় তোমরা জানো একটু ধ্যান দিবে, ভালো করে পড়বে, যে কোহলার প্রমাণ করতে চেয়েছিলেন যে শিখন হলো। আমরা জানি কোহলার একজন মহাবিদ, তো ইনি প্রমাণ করতে চেয়েছিলেন যে শিখন কি। শিখন হলো কি? চারটা দিয়ে দিয়েছে অপশন। একটি পরিস্থিতি যেখানে মানুষ পশুর চেয়ে শ্রেষ্ঠ, একটি স্বায়ত্তশাসিত এলোমেলো কার্যক্রম, অটোনোমাস র্যান্ডম অ্যাক্টিভিটি যেটা বলা হয়, স্বায়ত্তশাসিত অটোনোমাস জ্ঞানাত্মক ক্রিয়াকলাপ, আর বিভিন্ন বলছি পরিস্থিতির বিভিন্ন অংশের উপলব্ধি। সো কোহলারের মতে শিখন হলো কি? আমরা জানি কোহলারের যে থিওরি সেটা নৈতিক বিকাশের থিওরি, তাহলে সেটাও একটু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? সেটাও একটু আমাদের মাথায় রাখতে হবে। দ্য পারসেপশন অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য সিচুয়েশনস, নাকি কগনিশন অপারেশন অ্যান্ড অটোনোমাস র্যান্ডম অ্যাক্টিভিটি। তোমরা অবশ্যই একটা বিষয় আর একটু বলে রাখি, তোমরা যেগুলো কোশ্চিন, যেটা তোমরা মনে করো যে 10টার মধ্যে কোশ্চিন করানো হচ্ছে, এই 10টার মধ্যে তোমরা কয়টি কোশ্চিন পাচ্ছ সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যারা তোমরা ভিডিওটিকে দেখছো, যে 10টার মধ্যে তুমি কয়টি কোশ্চিন করতে পারলে। ঠিক আছে? এবং কয়টি পারলে না। ক্লিয়ার? সো এটা তোমরা করবে। সো আজকের যে প্রথম কোশ্চিন, সেই প্রথম কোশ্চিনের অ্যান্সার হলো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভিন্ন পরিস্থিতির বিভিন্ন অংশের উপলব্ধি। আচ্ছা, কোহলারের মতে যে শিখন, সেই শিখনটাকে বিশেষ করে বলা হয়েছে যে বিভিন্ন সিচুয়েশন, কারণ কোহলারের মতে যে তার যে তত্ত্ব ছিল বিকাশের, যদি আমরা বিশেষ করে তত্ত্ব দেখি, তার নৈতিক বিকাশের তত্ত্ব ছিল, কিন্তু তার শিখনের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে বিশেষ করে, আচ্ছা, যদি আমরা নৈতিক বিকাশের তত্ত্ব দেখি, সেই নৈতিক বিকাশ কিভাবে হবে? সোসাইটিতে ইন্টারাকশন করে, সোসাইটির সমস্ত বা সোসাইটির মান্যতাকারী অমান্যতাকারী বিষয়গুলো শাস্তি এবং পুরস্কারের মাধ্যমে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে একজন শিশুকে বিকাশ করতে গেলে তার যে চারিপাশের পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলোকে উপলব্ধি করতে হবে, এবং সেই উপলব্ধির মাধ্যমেই বিশেষ করে শিখন হবে। তাহলে আমরা একটা নর্মাল জিনিস, যদি নর্মাল বিষয়টাকে যদি মাথায় কাজে লাগাতাম, তাহলে আমরা কোশ্চেনের উত্তর করতে পেতাম। আর আশা করি তোমরাও পেরেছো, তাই তোমরা কিন্তু লিখবে যে কয়টি কোশ্চেন তোমরা করতে পারলে। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 122, 122 নম্বর কোশ্চিন। কোনো নতুন ভাষা শিখতে কোথা থেকে শুরু করা উচিত? যদি আমরা কোনো শব্দ শিখতে চাই, ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, সেই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কোথা থেকে শুরু করা উচিত? সব থেকে বেস্ট বলা হচ্ছে অক্ষর ও শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে, বাক্য গঠন করে, শব্দ গঠন করে, নাকি উপরের কোনোটি নয়। 122-এ যদি আমরা দেখি কোশ্চিন, তাহলে দেখো অক্ষর ও শব্দের মধ্যে সম্পর্ক কি। প্রথমত, ভাষা শেখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অক্ষর এবং বিভিন্ন যে শব্দ রয়েছে। যে মনে করো যে আমরা বাঙালি, তো বাংলা বাদে অন্য কোনো ভাষা শিখতে চাইছি, সেই ক্ষেত্রে আমরা কি করব? যে শব্দগুলো আমরা জানি, সেই শব্দগুলো দিয়ে একটা বাক্য তৈরি করার চেষ্টা করব, এবং যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো, ইংলিশ হোক, হিন্দি হোক, অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। কথাটা বুঝতে পারছো? তাহলে প্রথম 122-এর যে কোশ্চিন, তার অ্যান্সার হলো অক্ষর এবং শব্দের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন করার মাধ্যমে আমরা নতুন ভাষা যদি শিখতে শুরু করা হয়, তাহলে এটা সব থেকে বেশি দরকার। ক্লিয়ার? এদিক থেকে আমরা শুরু করতে পারি। ক্লিয়ার?
এরপরে নেক্সট কোশ্চিন বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে কোন ধরনের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হয়। আমরা যখন ইনক্লুসিভ এডুকেশন বা ইনক্লুসিভ ক্লাসরুমের কথা বলে থাকি সেই ক্ষেত্রে বলা হচ্ছে কোন ধরনের শিক্ষার্থীরা সেখানে অন্তর্ভুক্ত হয়। কেবল নির্দিষ্ট শিক্ষার্থীরা, স্পেসিফিক স্টুডেন্টস, সাধারণ এবং নির্দিষ্ট শিক্ষার্থীরা, কেবল সাধারণ শিক্ষার্থীরা, নাকি বহুভাষী এবং মেধাবী শিক্ষার্থীরা বলা হচ্ছে কি। তাহলে এই যে 13 নম্বর ক্লাস, এই 13 নম্বর ক্লাসের আজকে 3 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে দেখো, বলো 3 নম্বর কোশ্চেনে যদি আমরা উত্তর বিশেষ করে দেখে থাকি, দেখো যখন আমরা ইনক্লুসিভ ক্লাসরুম বলছি তো কেবল নির্দিষ্ট শিক্ষার্থীরা তো অ্যান্সার হবেই না, তোমরা এটা জানো। কেবল সাধারণ শিক্ষার্থীরাও হবে না, বহুভাষী এবং মেধাবী শিক্ষার্থীরা হতে পারে, কিন্তু সব থেকে বিশেষ করে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে যে সাধারণ স্টুডেন্টস এবং স্পেসিফিক যে কোনো স্টুডেন্টস। স্পেসিফিক বলতে এখানে আমরা বিশেষ চাহিদা সম্পূর্ণ বলতে পারি, ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের দিক থেকে যারা হতে পারি, অধিক ইন্টেলেকচুয়াল স্টুডেন্টসও আমরা বলতে পারি, বা ডিসেবল স্টুডেন্টদেরকেও আমরা ধরতে পারি। ক্লিয়ার। সো 130 নম্বরের কোশ্চেনের অ্যান্সার অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো 124 নম্বর কোশ্চিন আজকের, নিম্নলিখিত থেকে কোনটি গণিত সম্পর্কিত শিখনের অক্ষমতাকে সংজ্ঞায়িত করে। গণিত সম্পর্কিত, ম্যাথমেটিক্যাল, ঠিক আছে, ডিস্ট্রোফিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, এবং উপরের কোনোটি নয়। তাহলে গণিত সম্পর্কিত যে শিখনের আমরা এটা কি, এটা বিশেষ করে স্পেশাল এডুকেশনের একটা পার্ট, আর ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে এই বিশেষ করে টপিকটাকে আলোচনা করা হয়, যেখানে শিখনের অক্ষমতা বিভিন্ন ধরনের রয়েছে, সেই অক্ষমতার মধ্যে গণিত শিখন সম্পর্কিত যে সমস্ত অক্ষমতা সেটি তোমাকে এখানে বলতে হবে বিশেষ করে। ক্লিয়ার। তো এখানে যদি আমরা অপশন দেখি, 124-এর অপশন হচ্ছে আমরা জানি যখন ক্যালকুলিয়া বলছে, সেই ক্যালকুলিয়া মিন্স বলা হচ্ছে বিশেষ করে কি গণিত শিখনে অক্ষমতা। কি শিখনে অক্ষমতা? গণিত শিখনে অক্ষমতা বিশেষ করে। ক্লিয়ার, একদম ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমরা একটু দেখে নিব, ডিসক্যালকুলিয়া কি, শিখন অক্ষমতা, যা বিশেষভাবে একজন ব্যক্তি কোনো সংখ্যা বুঝতে, কোনো একজন ব্যক্তির সংখ্যা বুঝতে, অঙ্কন করতে, গণিতের ধারণা এইসব বুঝতে যখন সমস্যা হয়। আমরা যখন স্কুলে পড়তাম তো বিশেষ করে তো আমাদের এই রগটা তো ছিলই। আচ্ছা, রগ ছিল না এটা, কারণ আমরা গণিত পারতাম না, কিন্তু আমরা সংখ্যা চিহ্নিত করা, গণনা করা পারা এটা মোটামুটি পারছিলাম। কথাটা বুঝতে পারলে? যোগ বিয়োগ, এটা বেসিক্স যে কথা বলছে সেটার কথা বলা হচ্ছে, স্পেসিফিকভাবে তো সেটা আলাদা। ডিসলেক্সিয়া আমরা জানি পড়া এবং ভাষা প্রক্রিয়াকরণের সঙ্গে সম্পর্কিত। এটা কি যখন পড়তে সমস্যা হয় এবং ভাষা প্রক্রিয়া করতে সমস্যা হচ্ছে, তখন বলা হচ্ছে বিশেষ করে ডিসলেক্সিয়া। কি ডিসলেক্সিয়া? আর ডিস্টোপিয়া কি? ডিস্টোপিয়া হচ্ছে একটা কল্পিত অত্যাচারমূলক সমাজকে বোঝায়, মানে ডিস্টোপিয়া বিশেষ করে বোঝায় যেটা কল্পনা তুমি করছো, সেই কল্পনা এটা কোন সমাজ? এটা খুব খারাপ সমাজ, একটা অত্যাচারমূলক সমাজ, যে সমাজে অত্যাচার করা, কল্পনামূলক একটা আচরণ, থিঙ্কিং প্রসেস। ক্লিয়ার। নেক্সট কোশ্চিন বলা হচ্ছে 125 নম্বর, আজকের 5 নম্বর কোশ্চিন, সফল অন্তর্ভুক্তির জন্য প্রয়োজন। আমরা যদি একটা সাকসেসফুল ইনক্লুশন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি প্রয়োজন? এটা কি করে? ক্ষমতা বৃদ্ধির অভাব, পিতামাতার অংশগ্রহণ না থাকা, পৃথকীকরণ, নাকি সংবেদনতা সৃষ্টি। যদি সফল অন্তর্ভুক্তিকরণ করতে চাই, অর্থাৎ সাকসেসফুল ইনক্লুশন, কারণ ডাইভার্সন আমাদের সোসাইটিতে বা স্কুলের ক্ষেত্রেও রয়েছে, তো ইনক্লুসিভ এডুকেশনের যেহেতু কনসেপ্ট এসেছে, তাই আমরা সাকসেসফুল ইনক্লুশন করতে চাইছি ক্লাসরুমের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কোনটি বিশেষ করে প্রয়োজন? যদি 125-এর কোশ্চেনের অ্যান্সার দেখি আমরা, তাহলে এটা হচ্ছে সংবেদনশীলতা সৃষ্টি। কারণ যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, তাদের প্রতি সংবেদনশীল হতে হবে। কাকে? শিক্ষককে, পিয়ার্স গ্রুপ যাদের আছেন তারা, সোসাইটিকে, এজ ওয়েল এস টিচারকে। কি সংবেদনশীল, সেন্সিটাইজেশন হতে হবে তোমাকে। ক্লিয়ার। সো বিশেষ করে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে চাই, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ কার? শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজ, সেই সোসাইটির। কারণ আমরা একজন মানুষ, এবং মানুষ আমরা সোসাইটির প্রাণী, আমরা সোসাইটিতে বসবাস করি। তো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও সোসাইটিতে বসবাস করছে। কথা বুঝতে পারলে? এর জন্য। আর সেন্সিটাইজেশন মানে হলো যে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি, গ্রহণযোগ্যতা এবং ইতিবাচক একটা মনোভাব তৈরি করা। আমরা অনেক সময় বিশেষ করে দেখে থাকি, ফিল্ম ইজ এ পোর্ট্রেট অফ সোসাইটি, যদি আমরা বলতে পারি। তো আমরা দেখে থাকি সেখানে যে বুলিং করা হচ্ছে। কি করা হচ্ছে? বুলিং করা হচ্ছে। হতে পারে ডিসেবল স্টুডেন্টস এবং সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের, লো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, অথবা যদি আমরা কাস্টের দিক থেকে দেখি তাহলে সেই লোয়ার কাস্টেরও
আমরা যেটা দেখেছি ভারতবর্ষে। ক্লিয়ার? হয়ে থাকে সেটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন্স বলা হচ্ছে বিশেষ করে কোশ্চেন নাম্বার 126, অর্থাৎ আজকের 6 নাম্বার কোশ্চেন্স। নিম্নলিখিত কোনটি আবেগের উপাদান নয়? আচরণগত, শারীরিক, জ্ঞানাত্মক নাকি সাংবেদনিক? আবেগের কোনটি উপাদান নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এলিমেন্ট অফ ইমোশন? আবেগের উপাদান নয়। ইমোশন যদি আমরা বলতে থাকি, ইমোশন, কি ইমোশন, যখন আমরা বলছি আবেগ, আমি তো আবেগবশত ভেসে গেছিলাম, এখন বুঝতে পেরেছি, বলা হয় না? সে যাই হোক, তো এটি কোনটি নয়? দেখো, কোনটি উপাদান নয়? দেখো, আবেগের উদাহরণ কিন্তু সেন্সরি নয়। সেন্সরি কি? সেন্সরি অর্গানের মাধ্যম দিয়ে আমরা যে সমস্ত বিষয় আবেগ নয়। আবেগ হচ্ছে আমরা শারীরিক একটা, জ্ঞানাত্মক একটা বিহেভিয়ারালগত, বাট আবেগ কিন্তু আমার সেন্সরি অর্গান বা সাংবেদনিকের মধ্যে পড়ে না। সেন্সরির মধ্যে কিন্তু আবেগ পড়ে না। আমি আবেগ নিয়ে একটি ভিডিও, বিশেষ করে ইমোশনস এবং কনসিয়াসনেস, হ্যাঁ, এটা নিয়ে একদিন বিশেষ করে তোমাদের টপিক আলোচনা হবে, সেদিন তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? তোমরা যদি লাইভ ক্লাস কেউ টপিকের উপর পেতে চাও, তাহলে আমি লাইভ ক্লাসও করতে পারো, কিন্তু কমেন্ট বক্সে তোমাদের জানাতে হবে এবং তোমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে, কারণ শেয়ার করলেই আমি আরও বিশেষ করে বেশি করে ভিডিও দেবো এবং সমস্ত ক্লাস তোমরা ফ্রিতে পাবে। আমি ক্লাস এখানে সব কিছু ফ্রিতে করাবো। ঠিক আছে, ক্লাস এখানে ফ্রিতে আমি করাচ্ছি। ঠিক আছে, তো এবং ক্লাস নোট তোমাদের যে পড়াচ্ছি, তার মানে এই নয় যে একেবারে কি বলবো যে হ্যাঁ ফ্রিতে ক্লাস করাচ্ছি বলে কিছু হবে, খুব কমভাবে পড়াই না, শেখাচ্ছি বা কোনো একটি বিষয় এখানে আলোচনা করছি সেইভাবেই, নর্মালভাবে। ক্লিয়ার? সো 127-এর কোশ্চিন, আজকের 7 নাম্বার কোশ্চিন হলো যে জ্ঞানমূলক ক্ষেত্রের সঠিক ক্রম হলো। আমরা জানি এটা কিসের ক্রম, কিসের, তোমরা আশা করি জানো, যদি দেখে থাকো। ঠিক আছে, যদি দেখো, আশা করি তোমরা দেখেওছো, তবু বলছি। এবং কোশ্চিনটা হলো জ্ঞানমূলক ক্ষেত্রে কগনিটিভ ডোমেইনের কথা বলা হচ্ছে। সো কগনিটিভ ডোমেইনের ক্ষেত্রে বলা হচ্ছে এটি কোন ক্রমটি? জ্ঞান, প্রয়োগ, বোধগম্যতা, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন। মূল্যায়ন, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ, বোধগম্যতা, জ্ঞান। মূল্যায়ন, সংশ্লেষণ, বিশ্লেষণ, প্রয়োগ, বোধগম্যতা, জ্ঞান। জ্ঞান, বোধগম্যতা, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন বলা হচ্ছে বিশেষ করে। তাহলে এখানে কে বলা হচ্ছে তোমাকে কোনটি সঠিক ক্রম? আমরা যদি 127-এর কোশ্চেনের অ্যান্সার দেখি, তাহলে বিশেষ করে অপশন হচ্ছে আমাদের ডি। প্রথমে নলেজ, তারপরে কম্প্রিহেনশন বা আন্ডারস্ট্যান্ডিং যদি আমরা বলতে চাই, বিশেষ করে কম্প্রিহেনশন, দেন প্রয়োগ, দেন বিশ্লেষণ, দেন সংশ্লেষণ, দেন মূল্যায়ন। এটা আমরা জানি ব্লুম ট্যাক্সোনমির যে 3টে ডোমেইন কি জানি আমরা? একটা হচ্ছে কগনিটিভ ডোমেইন, একটা হচ্ছে এফেক্টিভ ডোমেইন, আর একটা হচ্ছে মনোপেশিজ ডোমেইন, যেটাকে বলা হচ্ছে সাইকোমোটর ডোমেইন বা মনোপেশিজ ক্ষেত্র বলা হয়। কগনিটিভ ডোমেইন বলতে বোঝায়, আচ্ছা, ব্লুম ট্যাক্সোনমি, অনেক সময় কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করতে পারে, ব্লুম ট্যাক্সোনমির এই যে বিষয়টি ছিল, এটি কিসের উপর ভাগ করা হয়েছিল? শিখনের উদ্দেশ্যের উপর ভিত্তি করে 3টি ক্ষেত্রকে ভাগ করেছিলেন। আমরা যেভাবে শিখি, সেই 3টি ক্ষেত্রের মাধ্যম দিয়ে আমরা বিশেষ করে শিখি কি? একটা কগনিটিভ ডোমেইনের মাধ্যমে, এফেক্টিভ ডোমেইন এবং মনোপেশিজ ক্ষেত্রের ডোমেইন। আর ব্লুম বিশেষ করে বলেছিলেন যে এই 3টি ডোমেইনের সমন্বয়ে যখন একজন শিক্ষার্থী বিশেষ করে শিক্ষা দান করবেন, তাহলে সেই ক্ষেত্রে শিখন আমরা সম্পূর্ণ হবে, এটা বলা হয়েছিল। ঠিক আছে, পুরোপুরি একদম শিখন হবে সেটা বলা হয়েছিল। ঠিক আছে, তিনি বলেছিলেন। আচ্ছা, মানসিক দক্ষতা যেরকম জ্ঞান, বিশ্লেষণ, সৃজনশীলতা, এগুলো কগনিটিভ ডোমেইনের মধ্যে পড়ে যায়। আবেগীয় মনোভাব, মূল্যবোধ, অনুভূতি বা সহানুভূতির মাধ্যম দিয়ে শেখা। এবং মনোপেশিজ ক্ষেত্র বলছে শারীরিক বা হাতের কাজের দক্ষতা, যেরকম চলয়, সমন্বয়, ক্রিকেট খেলার মাধ্যম দিয়ে। কথাটা বুঝতে পারছো? যখন আমি আমার আবেগীয় ক্ষেত্র ইউজ করছি, আমার মনোপেশিজ ক্ষেত্র ইউজ করছি, এবং কগনিটিভ ডোমেইন বা জ্ঞানীয় ক্ষেত্র আমার ইউজ করছি বিশেষ করে। ক্লিয়ার? সো এই ট্যাক্সোনমি শিক্ষকদের সমন্বিত। আচ্ছা, শিক্ষককে কি করতে হবে? ব্লুম ট্যাক্সোনমি শিক্ষককে এই 3টা ডোমেইনই মাথায় রেখে শিক্ষার্থীদের শিক্ষণ পরিচালনা করতে হবে। টিচার তার শিক্ষণ পরিচালনা করবেন সেইভাবে। কেন শিক্ষণ এইভাবে পরিচালনা করবেন? যাতে তার শিখন সম্পূর্ণ হয়, শিখন সুস্থভাবে হয়, শিখন ভালোভাবে হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন্স, আজকের কোশ্চেন নাম্বার 128 এবং 8 নাম্বার কোশ্চেন্স। বলা হচ্ছে যে নিম্নলিখিত কোনটি ভালো শিক্ষাদানের একটি গুণ নয়? একটা গুড কোয়ালিটি অফ টিচিং যদি করতে চাও। স্বৈরশাসক, অটোক্রেটিক, গণতান্ত্রিক, সহানুভূতিশীল, প্রয়োজনীয় তথ্য সরবরাহকারী। কোনটি একটি গুণ নয় এর মধ্যে বলতে হবে তোমাকে? স্বৈরাচারের শাসক, গণতান্ত্রিক, সহানুভূতিশীল, প্রয়োজনীয় তথ্য সরবরাহকারী। আমরা জানি অটোক্রেটিক কখনোই কিন্তু ভালো নয়, যেটা স্বৈরতান্ত্রিক। অটোক্রেটিক কখনোই ভালো নয়। কারণ অটোক্রেটিক এই কারণেই নয়, কারণ যেখানে শুধুমাত্র একটা সেন্ট্রালাইজ পয়েন্ট, মানে একজনের হাতে সম্পূর্ণ ক্ষমতা থাকবে, তিনি যেটা বলবেন সেটাই। সো অটোক্রেটিক নয়। ক্লিয়ার?
এরপর বলা হচ্ছে যে প্রেষণার এক্সপেক্টেন্সি তত্ত্ব প্রদান করেছেন কে? ভিক্টর রুম, মাসলো, হাজবার্গ, স্কিনার। আমি বলেছি পিওয়াইকিউ এখানে যেহেতু পিওয়াইকিউ করাচ্ছি তাই কোশ্চিন কিন্তু একটু রিপিটেশন হবেই, কিন্তু কোশ্চিন রিপিটেশন হচ্ছে মানে এর মানে কি? তাহলে এই কোশ্চিনটার গুরুত্ব বিশেষ করে আমরা বেড়ে যাচ্ছে, হয় কি না? কোশ্চিনটার গুরুত্ব অবশ্যই বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কে পেশনার এক্সপেক্টেন্সি থিওরি আমরা বিশেষ করে কিন্তু জানি ভিক্টর ব্রুমের দেওয়া, হয় কি না? এরপর মাসলোর থিওরি আছে, মাসলোর মোটিভেশনাল থিওরি জানি, স্কিনারের থিওরি জানি, হাজবার্গের থিওরি এই মুহূর্তে আমার কাছে মনে পড়ছে না, কিন্তু এটাও হাজবার্গেরও একটা থিওরি বিশেষ করে রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। স্কিনারের আমরা জানি সক্রিয় অনুবর্তনের তত্ত্ব। ক্লিয়ার 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 সো একটু আমরা ভিক্টর ব্রুমের এই তত্ত্বটা কি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, ভিক্টর ব্রুমের মতে আর কি বিশেষ করে যে একজন ব্যক্তি আর কি, হ্যাঁ, আচ্ছা প্রেষণার মানে এক্সপেক্টেন্সি থিওরি প্রেষণার মোটিভেশন প্রেষণা, তাহলে একজন ব্যক্তি কখন প্রেষণামুক্ত হবে, বা প্রেষিত হবেন? একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি কখন প্রেষিত হবেন, কি বিষয়গুলো থাকবে সেখানে? বলছে যে ব্যক্তি তার প্রচেষ্টার ফলাফল সম্পর্কের ভিত্তিতে যখন কর্মপন্থা বেছে নেবেন তখন কিরকম, যে তার থিওরির মতে বিশেষ করে তিনটি বিষয় বা তিনটি উপাদান কি, একটা বলছে এক্সপেক্টেন্সি প্রত্যাশা, যন্ত্র সাধ্যতা বা যেটাকে বলা হচ্ছে আমরা অনেক সময় ইনস্ট্রুমেন্টালিটি বলে থাকি, আর একটা হচ্ছে ভ্যালেন্স বা মূল্য। তিনি যখন এই তিনটি বিষয় এওয়ার থাকবেন, কিরকম বলা হচ্ছে যে প্রত্যাশা মানে বলা হচ্ছে যে মোটিভেটেড তখনই তিনি হবেন বা মোটিভেশন পাবেন যখন প্রচেষ্টা থেকে কর্মক্ষমতা আসবে এই বিশ্বাস, যেরকম যে কঠিন পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যাবে। অর্থাৎ কি প্রত্যাশা কি? অর্থাৎ দক্ষতা, সম্পদ এবং আত্মবিশ্বাসের উপর নির্ভর করছে, এবং সেই নির্ভর করে তিনি জানেন যে পরিশ্রম যদি আমরা করে থাকি তাহলে ভালো ফল থাকবে। প্রত্যাশা, তাহলে এই প্রত্যাশাটা তার মধ্যে থাকবে। এরপর হচ্ছে যন্ত্রসাধ্যতা মানে কর্মক্ষমতা থেকে পুরস্কার পাবে এই বিশ্বাস যখন তার মধ্যে কিরকম, যেমন ভালো ফল করলে বৃত্তি মিলবে, যদি আমরা ভালো ফল করে থাকি তাহলে আমরা বৃত্তি পেয়ে থাকবো মনে করি যে কোনো পুরস্কার পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে সিস্টেমের প্রতি বিশ্বাস প্রয়োজন, যেরকম ন্যায্য মূল্যায়ন, এগুলো কিরকম হলো। এরপর বলা হচ্ছে ভ্যালেন্স, যেটাকে বলা হচ্ছে মূল্য, যদি আমরা বিশেষ করে বলে থাকি বাংলায়, তো বলা হচ্ছে পুরস্কারের প্রতি ব্যক্তির আকাঙ্ক্ষা, অর্থাৎ কতটা আকাঙ্ক্ষা রয়েছে তার ওই কাজটির জন্য, বা তিনি যেটা চাইছেন যে এই কাজটি করে যে ফলটা আমি পাবো সেটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ভ্যালেন্স, পুরস্কারের প্রতি ব্যক্তির আকাঙ্ক্ষা, যেমন বৃত্তিটা আমার কতটা গুরুত্বপূর্ণ সেই হিসাবে সে মোটিভেটেড হয়ে থাকবে। তাহলে তুমি এখানে ক্লাস করছো বা তুমি এখানে পড়ছো বা তুমি এই পরীক্ষাটার জন্য বিশেষ করে পড়ছো, তাহলে এটা তোমার কাছে কতটা জরুরি সেই হিসাবে তুমি মোটিভেটেড হবে। সো এক্সপেক্টেন্সি, ইনস্ট্রুমেন্টালি অ্যান্ড ভ্যালেন্স। ক্লিয়ার? আচ্ছা, কোনোদিন এই থিওরিটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বিশেষভাবে স্পেসিফিক ক্লাস দেওয়া হবে। ক্লিয়ার? আজকের লাস্ট কোশ্চিন করার আগে তোমাদেরকে বলে থাকি, যারা তোমরা যতগুলো কোশ্চিনের অ্যান্সার করতে পারছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এবং তোমাদের অন্য কোনো ক্লাস যদি লাইভ ক্লাস প্রয়োজন হয় বা অন্য কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আজকের লাস্ট কোশ্চিন নাম্বার 130, অ্যাডভান্স অর্গানাইজার মডেল, যেটাকে আমরা অনেক সময় বলি অগ্রিম সাংগঠনিক তত্ত্ব। তো আমি অগ্রিম সাংগঠনিক তত্ত্ব থেকে অ্যাডভান্স অর্গানাইজেশন যার মডেলটাই রেখেছি এই কারণের জন্যই, ওটাও রাখা যায় বাংলাটাও, সেটাও নিয়ে কোনো সমস্যা নাই। তো এটি কোন পরিবারভুক্ত মডেল, মানে কোন বিষয়ের সাথে এটি সম্পর্কযুক্ত? বলা হচ্ছে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ, তথ্য প্রক্রিয়াকরণ নাকি আচরণ পরিবর্তন, পার্সোনাল সোশ্যাল ইন্টারাকশন, ইনফরমেশন প্রসেসিং নাকি বিহেভিয়ার মডিফিকেশন। আমরা যখন এই অ্যাডভান্স অর্গানাইজার মডেল, এটি টিচিংয়ের বিশেষ করে মডেল, কি অ্যাডভান্স অর্গানাইজার মডেল, ঠিক আছে? এই যে মডেল, এটা কিন্তু কিসের, এটা হচ্ছে বিশেষ করে যে ইনফরমেশন কিভাবে প্রসেসিং করা হবে, আমরা ইনফরমেশন কিভাবে প্রসেসিং করব। আচ্ছা, এখানকার ক্ষেত্রে আমি স্টানবার্গের থিওরিও কিন্তু এই ইনফরমেশন প্রসেসিং, স্টানবার্গের থিওরি যদি আমরা বিশেষ করে দেখে থাকি ইনফরমেশন প্রসেসিং থিওরি স্টানবার্গের, সেখানেও তিনি তিনটি ভাগে ভাগ করেছেন, কিন্তু এটা অ্যাডভান্স আশুবেলের এটা অ্যাডভান্স অর্গানাইজার মডেল। ক্লিয়ার? সো এটা অপশন হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুইচ ইজ তথ্য প্রক্রিয়াকরণ। কীরকম একটু দেখে নিচ্ছি, যে অ্যাডভান্স অর্গানাইজেশন মডেলের হচ্ছে আশুবেল একটি শিক্ষণ মডেল, টিচিংয়ের বললাম না একটা মডেল, যা তথ্য প্রক্রিয়াকরণ বা ইনফরমেশন প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত। কীরকম? এই মডেলের বিশেষ উদ্দেশ্য কি জানো? আচ্ছা, ইনফরমেশন প্রসেসিং মডেল বা এইটা হচ্ছে এর অ্যাডভান্স অর্গানাইজেশন মডেল কি হলো, টিচার ইউজ করবেন মিনিংফুল লার্নিং, অর্থপূর্ণ শিখন তৈরি করার জন্য
কিন্তু এই অর্থপূর্ণ শিখন কিভাবে তৈরি হবে? যখন যখন আমরা বিশেষ করে যে শিক্ষার্থী বা টার্গেট অডিয়েন্স, এজ এ টিচার হিসাবে আমি যে শিক্ষার্থীকে পড়াচ্ছি সেই শিক্ষার্থীকে আমি জানবো এবং যে কন্টেন্ট পড়ানো হবে সেই কন্টেন্ট রিলেটেড, সেই বিষয় রিলেটেড পূর্ববর্তী যখন কোনো অভিজ্ঞতা এবং নতুন যে অভিজ্ঞতা তাকে দেওয়া হবে সেই অভিজ্ঞতার একটা সামঞ্জস্য ক্রিয়েট করা হবে। সামঞ্জস্যটা তার মাধ্যমে যখন দেওয়া হবে তখন তার মিনিংফুল একটা লার্নিং তৈরি হবে। এবং আশুবেলের যদি মডেলটা আমরা বিশেষ করে দেখতে চাই, ঠিক সেই রকমই একটা মডেল, যে পূর্বের যে জ্ঞান সেই পূর্বের জ্ঞানের সঙ্গে সংযুক্তিকরণের জন্য আশুবেলের মডেল টিচিংয়ের জন্য বিশেষ করে ইউজ করা হয়, একটা মিনিংফুল লার্নিং করার জন্য, যেটাকে বলা হয় অ্যাডভান্স অর্গানাইজার। অর্থাৎ অ্যাডভান্সলি আমি সেই মডেলটাকে ক্রিয়েট করে নিব এবং সেই অনুযায়ী তা স্টুডেন্টদেরকে পড়াবো। অর্গানাইজার শিক্ষার্থীদের মানসিকভাবে অর্থাৎ পুরোপুরি অর্গানাইজড রয়েছে এবং তাদের জ্ঞান কাঠামো সুসংগঠিত করে। আমরা যদি তোমরা চাও, এই যে বিভিন্ন ধরনের মডেলগুলো না, এগুলো থেকে অনেক সময় কোশ্চেন তৈরি হয়ে আসছে, আর তোমাদেরকে ভালো বলছি আমি বিশেষ করে টেটের উপর গুরুত্ব দাও, কারণ এই নাম্বার তোমার কিন্তু কতটা বেড়েছে তোমরা খুব ভালো করে জানো। 5 থেকে সিধা 25, তো কতটা প্রয়োজন তোমার জন্য? তো এই মডেলগুলো তোমাদের জানা বিশেষ করে প্রয়োজন। তোমরা যদি চাও এক একটা মডেল আমরা দেখো, এই মডেলগুলো যদি একদম পুরোপুরিভাবে না বুঝতে চাই 1 ঘন্টা ক্লাস 1.5 ঘন্টা লাগবে। আর তোমরা যদি মনে করো যে খালি ওই রট মেমোরাইজেশন করে করে যাবে, হ্যাঁ রট মেমোরাইজেশন করে করে যাবে, তো রট মেমোরাইজেশনের মধ্যে তোমার নাম্বারও দিবে, টেটে তুমি সেরকম নাম্বার পাবে, পাস করে যাবে, ঠিক আছে মানছি আমি, নাম্বার সেরকম পাবে। আর তোমার 25 নাম্বার থেকে কত নাম্বার চলে আসবে সেটা তোমরা ভালো করেই জানো। সো বি এভারফুল, বি কেয়ারফুল, এবার হয়ে যাও। কথাটা বুঝতে পারলে? ঠিক আছে, আজকের জন্য এইটুকুই ক্লাস। বেশি তোমাদের লেকচার দিব না, পড়ার লেকচারে দিয়ে দিই, কিন্তু তারপরেও বলছি বিষয়টা মাথায় রাখো, ঠিক আছে? সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা কয়টি কোশ্চেনের অ্যান্সার করলে অবশ্যই তোমরা নিচের যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে লিখে দিবে, ক্লিয়ার? এবং সেটা যেটা পেরেছো সেটাই দিবে। ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার সঙ্গে শেয়ার করে দাও।